ফুয়াদ সামনের সিঙ্গেল সোফাটায় বসে পড়ে। ফাজ পুনরায় বলল, কি বলতে চাও বলো। স্যার, ম্যামের সাথে যে তিনজন বেশ ক্লোজ এবং সন্দেহের তালিকায় ছিল, পূর্ব, অরা, অরিন, তাদের ডিটেলস আর ছবি নিয়ে এসেছি। এছাড়া তারা প্রতিদিন কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সব ইনফরমেশন নিয়ে এসেছি স্যার। যাদের সাথে তারা কথা বলে তাদের নাম্বারও কালেক্ট করে এনেছি কল সেন্টার থেকে। গুড জব ফুয়াদ, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি ভেবে দেখব। ফুয়াদ খুশিতে গদগদ। প্রমোশন হলে বেশ ভালোই হবে তার। তার বউ সোনার হারের জন্য বেশ বায়না ধরেছে। ফাজ ফির বলল, ডিটেলস পেপার দাও। ফুয়াদ উঠে এসে ফাজকে মোটা একটা ফাইল হাতে দেয়। ফাজ ফাইলটা এক নজর দেখে টেবিলে রেখে দেয়। ফুয়াদ বলল, স্যার, আমি তাহলে এখন আসি। ইয়া শিওর, ইউ ক্যান গো। ফুয়াদ চলে যেতেই ফাজ হাসে, গভীর রহস্য মাখা হাসি, যা দেখলে মিনিটেই কারো মাথা সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নষ্ট হয়ে যাবে। পরীক্ষা শেষে বাহিরে আসতে সর্বপ্রথম আমার চোখ জোড়া আটকে যায় পূর্ব ভাইয়ার ওপর। তার ওপর দৃষ্টি নিবদ্ধ হয়ে যায় ক্ষণে। সে তার কালো রঙের গাড়িটায় হেলান দিয়ে এক মনে ফোন স্ক্রল করছে। চারিপাশে মেয়েগুলো কেমন ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে তার দিকে। তা দেখে রাগ হয় আমার। রাগে শরীর রিরি করছে। ধূপধাপ পা ফেলে পূর্ব ভাইয়ার সামনে যেতে তিনি মাথা তুলে তাকান। আলতো করে ঠোঁটের কোনায় হাসি রেখা টেনে টেনে ফোন পকেটে ঢোকাতে ঢোকাতে বললেন, পরীক্ষা কেমন হলো? আমি রাগ দমন করে বলি, আলহামদুলিল্লাহ ভালো। তিনি ফের বললেন, কিছু খাবি? ক্ষুধা লেগেছে? আমার ক্ষুধা পেলেও তা অপ্রকাশ করে বললাম, না ক্ষুধা লাগেনি, বাসায় চলুন। কিছুক্ষণ সন্দিহান চোখে তাকিয়ে থেকে তিনি আমায় ইশারা করলেন গাড়িতে বসতে। আমি বিনা বাক্যে বসে পড়ি। পূর্ব ভাইয়া ড্রাইভিং সিটে বসতে নেবেন, তখনই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁত কিলিয়ে বলল, ভাইয়া, আপনি ফায়াজ আবরার পূর্ব না? পূর্ব ভাইয়া মেয়েটার কথায় মাথা নাড়ান। মেয়েটা পুনরায় হেসে বলল, ভাইয়া, আমি আপনার ফ্যান। আপনার গান না শুনে রাতে একদমই ঘুম আসে না। আমি আর চোখে তাদের দিকে তাকাই। পূর্ব ভাইয়ার ফেসবুকে নিজস্ব একটা পেজ আছে। তিনি মিউজিশিয়ান বলা চলে। তার পেজে প্রায় 7 লাখ ফলোয়ার। মেয়েটা আবার বলল, ভাইয়া, একটা সেলফি তুলতে পারি প্লিজ? পূর্ব ভাইয়া কিছু বলতে গিয়ে থেমে যায়। আমার দিকে একবার পরখ করে মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তিনি বললেন, শিওর। আমার হুট করে কেন জানি কান্না করতে ইচ্ছে করছে। ইচ্ছে করি এই ন্যাকা মেয়েটাকে ঠাস ঠাস করে দুটো চড় মারতে। আর পূর্ব ভাইয়াও বা কেমন রাজি হয়ে গেলেন? তাহলে আমার পিছে আবার কেন পড়ে থাকেন? কেন তার আচরণ দ্বারা প্রকাশ করেন তিনি আমায় পছন্দ করেন? ওয়াই? সেলফি তোলা শেষে মেয়েটা এক পর্যায়ে পূর্ব ভাইয়াকে এক প্রকার জড়িয়ে ধরেন। তখন মুনাজন্তেই চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তিনি হেসে মেয়েটাকে বিদায় দিয়ে সিটে বসতেই আমি হুড়মুড়িয়ে তার কলার চেপে ধরি, বলি, কয়টা লাগে তোর? হ্যাঁ, মেয়েদের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের, লুচ্চা লোক? পূর্ব ভাইয়া ভ্রু কুচকে বললেন, এটা কেমন বিহেভ দোল? হুঁশ ফিরে আবার নিজের সিটে বসে লজ্জায় মাথায় নুয়ে নিই। পূর্ব ভাইয়া বেশ খানিকক্ষণ পর বললেন, আর ইউ জেলাস? চমকিত দৃষ্টি দিয়ে তাকাই তার পানে। মাথায় নাড়িয়ে না বলে দিই। খেয়াল হয় তিনি হাসছেন, তৃপ্তিকর হাসি। 2 আঙুল দিয়ে ফাজ সর্বপ্রথম পূর্বের ডিটেলসের ফাইলটা হাতে নেয়। সেখানে পূর্বের একটা হাস্যোজ্জ্বল ছবি রয়েছে। ফাইল রেখে ছবিটা দেখতে দেখতে যেই না মুখের মাস্ক খুলতে যাবে, তখনই কাঁচ দিয়ে আবৃত রুমটায় কেউ প্রবেশ করে। ফাজ মাস্ক খোলা বাদ দিয়ে সেদিকে তাকায়। অরণ্য আর শুভ্র দাঁড়িয়ে, দুজনের মুখেই শত বিরক্তির রেশ। অরণ্য বিরক্তি মাখা কণ্ঠে বলল, কিরে সালা, এখন কি নিজেরে তুই ফোন করবি? ফাজ সশব্দে হেসে দিয়ে মাস্ক খুলল। নিজের ছবিটা টেবিলে রেখে দিয়ে পা তুলে দেয় টেবিলের ওপর। হাস্যরত অবস্থাতেই বলল, আমি কি জানি নাকি ফুয়াদ আবারও ডিটেলস নিয়ে আসবে? এবার শুভ্র বলল, হ, আরও নিজের পরিচয় লোকায় রাখ, সবাই তোরে চুম্মা দিবে। পূর্ব ফের হাসে। হাসার সময় ওর 2 গালে টোল পড়ে, যা দেখতে অতীব মোহনীয়, নজর কাড়া হাসি। শুভ্র বলল, ওই পূর্ব, হাসিস না, আমার বুকের বা পাশটায় কেমন জানি করে। অরণ্য শব্দ করে হেসে দেয় শুভ্রের কথায়। পূর্ব হাসছে না, ও বিরক্ত বিরক্ত সুরেই বলল, শালা গে একটা। নিশিরাত, চারিদিকে কুমুর ভাব বিরাজমান। পড়া কমপ্লিট করে রুমের সামনে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। আজ ঘুমপড়িরা আমায় ধরা দিচ্ছে না।
ঘুমের ঘটাও কোথাও খুঁজে পাচ্ছি না। কাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, প্রস্তুতি শেষ, তবে ব্রেনের বিশ্রামের জন্য একটা ঘুম প্রয়োজন ছিল, যা আপাতত আসছে না। বিরক্তিকর। চারিপাশে তাকাতে তাকাতে হঠাৎ চোখ আটকে যায় মেইন দরজার দিকে। কেউ খুব ধীরে সুস্থে দরজা খুলছে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। এত রাতে কে গিয়েছে বাইরে? চোর, ডাকাত হওয়া তো অসম্ভব, কারণ বাড়ির চারপাশে সব সময় সিকিউরিটি গার্ড থাকে। পরিচিতদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া বাসার মেইন ফটক পেরোনো অসম্ভব। ভালোভাবে খেয়াল করতেই দেখলাম পূর্ব ভাইয়ার ক্লান্ত মুখখানি। সাদা রঙের রুমালটা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বাসায় প্রবেশ করছেন। তাকে দেখে অনেকটাই ভরকে যাই। তিনি ফর্মাল লুকে, সাদা শার্ট, কালো প্যান্ট আর এক হাতে কালো ব্লেজার, গা থেকে খুলে হাতে নিয়ে রেখেছে। এরকম গেট আপ তো মূলত অফিসারদের হয়, বড় কোনো পোস্টে থাকা অফিসারদের, কিন্তু তিনি এই লুকে কেন? আরও একবার গভীর রাতে তাকে এই গেট আপে দেখেছিলাম, তবে প্রশ্ন করার সুযোগ হয়নি। ভাবনার গহীনে থাকাকালীন কখন যে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে চলে এসেছে তার বিন্দু মাত্র খেয়াল নেই আমার মাঝে। সেই সময়টায় পূর্ব ভাইয়া সিঁড়ি দিয়ে উঠছিলেন। মুহূর্তেই চোখাচোখি হয়ে যায় দুজনার। থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাই। পূর্ব ভাইয়া দ্রুত সিঁড়ি ডিঙিয়ে আমার পাশে এসে দাঁড়ান। এক ভ্রু উঁচু করে বললেন, এত রাতে এখানে কি করছিস? আমি আমতামতা করে বলি, ঘুম আসছিল না, তাই হাঁটছিলাম। এভাবে কাঁপছিস কেন? তার কথায় নিজের দিকে তাকিয়ে দেখে আসলেই আমি কাঁপছি, কিন্তু কেন? হাত দুটো বেশ কাঁপছে। তিনি দ্রুত আমার কাছে এসে দুবাহু শক্ত করে ধরে বললেন, ঠিক আছিস তুই? শরীর খারাপ লাগছে? আমি কথা কাটানোর জন্য বলি, না, হ্যাঁ, ডেকেছ হচ্ছে একটু। আমার জবাব পেয়ে তিনি কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে তার ব্লেজারটা আমার হাতে ছুঁড়ে ফেলেন। হতভম্ব হয়ে ব্লেজারটা হাতে নিতেই তিনি আমায় কোলে তুলে নেন। আচানক এমন কাণ্ডে হতবিহ্বল আমি। নিচু কণ্ঠে বলে উঠি, কি করছেন ভাইয়া? নিচে নামান আমায়, কোলে নিচ্ছেন কেন? আমার মাথা ব্যথা পায় না। পূর্ব ভাইয়া চোখ রাঙিয়ে বললেন, সেটা আমিও জানি, স্টুপিড। তাহলে কোলে কেন নিচ্ছেন? নিশ্চুপ। তিনি আমায় আমার রুমে নিয়ে আসলেন। ধূপতাপ পা ফেলে বেডে এনে আধবসা হয়ে শুয়ে দেন। অতঃপর রুম থেকে বাইরে গিয়ে ক্ষণেই ফিরে আসেন হাতে একটা ট্রে নিয়ে। আমার পাশে বসে ট্রেটা রেখে দিলেন। ট্রেটায় ছিল কিছু ফল, ঔষধ আর পানি। তা দেখে প্রশ্নসূচক চাহনি দিয়ে চেয়ে আছি তার পানে। আমি গলা খাকারি দিয়ে বললাম, ভাইয়া, এসব কি? কিসের ওষুধ এটা? আর খাবার? পূর্ব ভাইয়া ছুরি দিয়ে খুব মনোযোগ সহকারে ফল কাটতে থাকেন। কাটা শেষ হলে এক পিস আপেল আমার মুখে পুরে দিয়ে বললেন, স্লিপিং পিল। আমি আপেলটা গিলে নিয়ে বলি, তাহলে খাবার? খাবার কেন খাওয়াচ্ছেন? চেহারা দেখেছিস নিজের? পড়তে পড়তে তো আধমরা প্রায়। ঠিকমতো খাওয়া দাওয়াও করিস না। অসুস্থ হতে চাস? আমি এবার চুপ হয়ে যাই। আজকাল খাবার দাবারে বড্ড অনিয়ম হচ্ছে, তবে এটা তিনি খেয়াল করলেন কিভাবে? ট্রেতে থাকা সব ফল একে একে খাইয়ে দিয়ে মেডিসিনটাও নিজ হাতে তিনি খাইয়ে দেন। আজ কিছু সময়টার জন্য ওরা আপুর কথাটা আমার মাথা থেকে আউট হয়ে যায়। হৃদগহীন থেকে বলছে, সময়টা থেমে যাক এখানে। পূর্ব ভাইয়া আমার ইশারা করলেন শুয়ে পড়তে। আমি বাধ্যমতো চুপচাপ শুয়ে পড়ি। তিনি লাইট অফ করে আমার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসলেন। এক হাত আমার মাথায় দিয়ে আলতো করে বুলিয়ে দিতে থাকেন। আমি তার মুখ পানে দৃষ্টি দিতেই তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ঘুমা, চোখ বন্ধ কর ফার্স্ট। তার আদেশ মতো চোখ দুটো নিমিষেই বন্ধ করে নেই। খানিক মাঝে ঘুমের সাগরে পাড়ি দিই। হঠাৎ করে মনে হলো, আহা, জীবনটা কত সুন্দর, তবে সেটা শুধুমাত্র তিনি পাশে থাকলে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অতটা ভালো হয়নি আমার। অন্য পরীক্ষার একটু বেশি ভালো হলেও আমার কাছে এটা খারাপ। আর একটু ভালো হতে পারত। পরীক্ষা খারাপ হওয়াতে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরীক্ষার হল থেকে বের হই। মনটা বিষিয়ে আছে। গেট দিয়ে বের হতেই খেয়াল হয় পূর্ব ভাইকে। আজ তিনি মাস্ক পরে আছেন, চোখে কালো রঙের সানগ্লাস। গরমে উত্তাপ তাপে ঘেমে গিয়েছেন অনেকটা। আমাকে দেখেই তিনি এগিয়ে আসেন। ভিড়ের মধ্য থেকে একদম একজন বডিগার্ডের মতো সুন্দরভাবে বের করে এনে গাড়ির কাছটা নিয়ে যান। পূর্ব ভাইয়া শার্টের হাতে দিয়ে কপালে ঘামটুকু মুছতে মুছতে বললেন, কি হয়েছে? ফেস রিয়াকশন এমন কেন? আমি বিষণ্ণ ভরা কণ্ঠে বলি,
পরীক্ষা অতটা ভালো হয়নি। আমার কথা সম্পূর্ণ হওয়ার পরপরই পেছন থেকে অরিন কটাক্ষ করে বলল, আইসে পরীক্ষা অতটা ভালো হয়নি? ভাইয়া, এই মাইয়া মিথ্যে বলে। শুধুমাত্র একটা এমসিকিউ এর উত্তর তা মনমতো হয়নি বলে বলতেছে পরীক্ষা ভালো হয়নি। আজাইরা, আর দেখ গিয়ে কত মানুষ ফুল অ্যান্সারই করতে পারেনি। অরিনের কথায় তীক্ষ্ণ চোখে তাকায় পূর্ব ভাইয়া আমার দিকে। আমি আমতা আমতা করে অরিনের দিকে অগ্নি দৃষ্টি দিই। ও সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, ভাইয়া, আমি আজকেও অরণ্য ভাইয়ার সাথে যাব। টাটা। অরিন চলে যায়। সেদিকে তাকিয়ে আমি। তখনই পূর্ব ভাইয়া বললেন, এতটা লেম কারণে বলিস যে তোর পরীক্ষা ভালো হয়নি, আবার মন খারাপ করে আছিস এই কারণে? ফাজিল। আমি মিনমিনিয়ে বলি, একটা এমসিকিউ এর তো অনেক মূল্য, তাই না ভাইয়া? তিনি শাসনের সুরে বললেন, একদম আমাকে জ্ঞান দিবি না, যা সিটে বস। আর মুখ এমন বানিয়ে রাখলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না দোল, মাইন্ড ইট। কথাটি বলে তিনি গটগট করে ড্রাইভিং সিটে বসে পড়েন। আমি কিছুক্ষণ হাসপাস করে নিজে গিয়েও ফ্রন্ট সিটে বসে পড়ি। আর চোখে তার দিকে তাই দেখি তিনি বেশ রেগে আছেন। আজও এতটা সামান্য কারণে রাগার কি হলো? অদ্ভুত লোক। গ্রীষ্মকাল বিরাজমান, চারিদিকে ঠাঠা রোদ্দুর এড়িয়ে আজ বিরাট আকাশ পানে ফালি ফালি কালো মেঘের হানাগোনা চলছে। মেঘেরা গড়গড় আওয়াজ দিচ্ছে। মেঘ থেকে বিপুল পরিমাণে চার্জ মাটিতে নেমে এসে তা বজ্রপাতে রূপান্তর হচ্ছে। খড়ের মাঝেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। ধুলোবালি দিয়ে পুরো শহরটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে যেন। তবে তার কিছু সময় পরেই নামে ঝুম বৃষ্টি। চারিদিকে এটে সেটে থাকা ধুলোবালি ধুয়ে দিয়ে স্বচ্ছতায় পরিণত করছে। নির্জীব গাছগুলো যেন মুহূর্তেই সজীবতা ফিরে পেল। হাতে করে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি নিয়ে প্রকৃতি বিলাস করছে। আজই পরীক্ষা শেষ হলো। দেখতে দেখতে যে কিভাবে একটি মাস পার হয়ে গেল তার বিন্দু মাত্র খেয়ালই নেই। পরীক্ষা শেষ হওয়া মাত্রই নিজেকে খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো লাগছে। তবে বেশিক্ষণ যে মুক্ত থাকতে পারবো না তা নিশ্চিত। ভর্তি পরীক্ষার জন্য ফের প্রস্তুতি নিতে হবে, তাও আবার মেডিকেল ভর্তি পরীক্ষা। এই 1 মাসে নিজেকে পূর্ব ভাইয়ের থেকে গুটিয়ে চলেছি। পূর্ব ভাইকেও তেমন আমার কাছে আসতে দেখিনি। আজকাল যখনই তার মুখপানে তাকায় তখনই লক্ষ্য হয় হাজার চিন্তার রেশটুকু। এত কিসের চিন্তা? তবে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়নি, আর হয়েও উঠবে না হয়তো। অরাপু আর কিছুদিনের মাঝেই দেশে ফিরবে, এটা মনে করতেই বুকের গহীনে কেমন হাহাকার ভাবটা জন্মে ওঠে। পূর্ব ভাইয়েরও ছুটি বেড়েছে। 3 মাসের জায়গায় তিনি 6 মাস থাকবেন। এটা শুনে মনটা ভালো হওয়ার থেকেও বিষিয়ে গিয়েছে। আমি কি পারবো চোখের সামনে তাদের দুজনকে এক হতে দেখতে? সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। মাথায় ওড়না টেনে অজু করে সুষ্ঠুরূপে নামাজ সম্পূর্ণ করি। হুট করে দরজার নক করার শব্দ প্রতিফলিত হয়ে আমার কানে এসে বাড়ি খায়। হাতের জায়নামাজটা সঠিক জায়গায় রেখে দিয়ে মাথার ওড়নাটা ফেলে দিই। দরজা খুলতেই আমার সর্বপ্রথম নজরে আসে পূর্ব ভাইয়ের মুখখানি। তাকে দেখি বুকের হৃদস্পন্দন তার স্পন্দিত হওয়ার গতিটা বেড়ে যায়। কাপা কণ্ঠে আমি বলি, ভাইয়া কিছু বলবেন? পূর্ব ভাইয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অতঃপর আমায় এক প্রকার ধাক্কা দিয়ে তিনি ভেতরে ঢুকে যান। ভেতরে প্রবেশ করে ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টি দেন। আমি কাঁধে ফেলে রাখা ওনার শেষাংশটুকু দিয়ে আঙুল পেঁচাতে থাকি। অস্বস্তি হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকতে। পূর্ব ভাই বড় বড় পা ফেলে আমার নিকটে এসে দাঁড়ান। আমি মাথা তুলে কিছু বলবো তার আগে তিনি আমায় শক্ত করে জড়িয়ে ধরেন। আমার কাঁধে নিজের থুতনি রেখে পিঠে আড়াআড়িভাবে নিজের বলিষ্ঠ হাত জোড়া স্থাপন করেন। আকস্মিক কাণ্ডে আমি হতবিহ্বল। তা এইভাবে জড়িয়ে ধরার কারণটা আমার বোধগম্য হচ্ছে না। ফের আমি কাঁপাটে কণ্ঠে প্রশ্ন করি, ভাইয়া কি হয়েছে? এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ভেসে আসে কয়েকগুচ্ছ গম্ভীর শব্দ ফালি। তিনি বললেন, আমার ইচ্ছে, হোয়াটস ইয়োর্স? তার উত্তর শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে যাই প্রায়। আজও এ কেমন কথা? হঠাৎ কথা বলা থেমে যায় আমার। শব্দগুচ্ছগুলো দলা পাকিয়ে গলার কাছেই আটকে পড়ে। আমার কানে ভেসে আসছে ধুক ধুক শব্দ, পূর্ব ভাইয়ার হৃদস্পন্দনের শব্দ, যেন তারা আমার নামে স্পন্দিত হচ্ছে। হঠাৎ পূর্ব ভাইয়া আমায় আরেকটু শক্ত করে চেপে ধরে ফিসফিসিয়ে বললেন, শুনতে পাচ্ছিস হৃদস্পন্দনের শব্দ? তোর নামে স্পন্দিত হচ্ছে। কথাটা শ্রবণ করা মাত্রই শিহরণ বয়ে যায় মনে, অনন্য ভালো লাগার শিহরণ। তবে সব ভালো লাগাগুলো
কে এক সাইডে রেখে ধাক্কা দিই পূর্ব ভাইয়াকে। তিনি আমায় আলতো করে জড়িয়ে ধরেছিলেন, হয়তো আশা করেনি আমি তাকে ধাক্কা দেব। আমি মাথায় এদিক ওদিক ঘুরিয়ে বলি, নিজের রুমে যান পূর্ব ভাই, কেউ দেখে ফেলে ভুল ভেবে বসতে পারে, তখন অনেক সমস্যা হবে, প্লিজ যান। পূর্ব ভাই এগোলেন, তার দুহাত দিয়ে আমার গাল চেপে ধরেন, শান্ত কণ্ঠে বললেন, মন থেকে বলছিস চলে যাওয়ার কথা? আমার একবার বলতে ইচ্ছে হলো না। কখন থেকে বলছি না পূর্ব ভাই, আমি যে বাধ্যতার বেড়া জালে ফেসে গিয়েছি আমি। তবে মুখে বললাম, মন থেকেই বলেছি, প্লিজ চলে যান। আমার কথায় তার মাঝে চলে যাওয়ার কোনো ব্যস্ততা লক্ষ্য করলাম না। তিনি ধূপধাপ পা ফেলে আমার বেডে গিয়ে শুয়ে পড়েন। চোখ দুটো বড় বড় করে সেদিকে চেয়ে আছি। পূর্ব ভাই আমায় হাতের ইশারায় তার দিকে ডাকেন। আমি নিঃসন্দেহে তার দিকে এগিয়ে যেতেই তিনি আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তার পাশে বসিয়ে দেন। পরিশেষে হুট করে তিনি আমার কোলে মাথা দিয়ে কোমর চেপে চক্ষু চোখর বন্ধ করে নেন। হতভম্ব হয়ে চেয়ে আছি। ঘটনাটা এতটাই দ্রুত হয়েছে যে আমার বুঝতে একটু বেগ পেতে হয়েছে। আমি ইতস্তত কণ্ঠে বলি, পূর্ব ভাইয়া কি করছেন, আমার কোল থেকে সরুন। তিনি সরলেন না, বরং আরেকটু শক্ত করে ধরলেন। তার গরম নিঃশ্বাস অনুভূত হতেই কেঁপে কেঁপে উঠি। লোকটা এত ট্যারা কেন? কেন সে বারবার আমার কাছেই আসে, আমায় তার প্রতি চরমভাবে দুর্বল করে দেয়? পূর্ব ভাইয়া বললেন, হেডেক হচ্ছে অনেক, মাথা চেপে দে তো। খানিক সাহস নিয়ে বলি, পারবো না, আপনি রুমে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। যাবো না, মাথা চেপে দে, ব্যথায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ঠোঁট প্রসারিত করে কিছু বলবো, তার আগেই তিনি ঠোঁটে আঙুল দিয়ে বললেন, আরেকটা কথা যদি বলিস তাহলে আমি অন্য কিছু করব, নয়তো কড়া শাস্তি দিব। বল, এটা চাস তুই? মাথা নেড়িয়ে না বলি, কাপাটে হাত দিয়ে তার মাথায় রেখে আস্তে আস্তে ম্যাসাজ করতে দিতেই ক্ষণেই তিনি ঘুমিয়ে যান। অদ্ভুত, এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে? কানাডার এক আলিশান হোটেলে মাতাল হয়ে পড়ে আছে অরা। চোখের কার্নিশে এখনো ফোঁটা ফোঁটা পানি বহমান। কর্কশ ফোনের অ্যালার্মে নড়ে চড়ে উঠে বসা অরা মাথা চেপে ধরে চারপাশে তাকায়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে, চোখের কার্নিশে থাকা পানিটুকু মুছে নেয়। কাল রাতে ক্লাবে আসার পর আর বাসায় যাওয়া হয়নি। অতীতে সে হানা দিয়েছিল ওর তরে। কেঁদে কেটে ড্রিঙ্ক করে শেষ রাতে ঘুমিয়ে গেছে। ফোন বেজে ওঠে অরার। ফোন স্ক্রিনে চোখ বুলাতেই চোখ মুখ ছেয়ে যায় একরাশ ভয়, আতঙ্ক। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বাজ খাই কণ্ঠস্বরে কেউ বলল, কই থাকো তুমি? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তার খেয়াল আছে কোনো? সরি স্যার, ড্রিঙ্ক করাতে একটু লেট করে ঘুম ভেঙেছে। এবার ওপাশ থেকে ভেসে আসে কর্কশ কণ্ঠস্বর। সে বলল, তোমাকে আমি ক্লাবে ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়ে থাকার জন্য টাকা দিই না। আবার কাজে ফোকাস করো। বাংলাদেশে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, তার খেয়াল আছে? নিজের পরিবারের প্রতি কি তোমার মায়া নেই? তুমি কি চাও ওদের আমি মেরে ফেলি? ওরা উত্তেজিত কণ্ঠে বলল, এমন আর দ্বিতীয়বার হবে না স্যার। আপনি প্লিজ আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আপনি যেমনটা চেয়েছিলেন তেমনই হবে। দোলার লাইফ ধ্বংস করে দেব, ওর পরিবারকে কষ্টে কষ্টে শেষ করে দেব। শয়তানি হাসি দেয় অপর পাশের ব্যক্তি। সেই হাসি শুনে গা গুলিয়ে আসে ওরার। কি বিশ্রী হাসির শব্দ। ওপাশ থেকে বলল, আর্টস লাইক গুড গার্ল। মিশনের মূল পয়েন্ট মনে আছে তাহলে? শুনে রেখো, আরও একবার আমাদের এত বছরের মিশন শুধুমাত্র দোলা এবং ওর পরিবারকে ধ্বংস করা, আবরার ম্যানসন ধ্বংস করা। ওরা সায় জানিয়ে ফোন কেটে দেয়। চোখ দিয়ে বেয়ে পড়ে বর্ষণের মতন পানি। আজানের মুখ কানে এসে বাড়ি খেতেই চট করে কাঁচা ঘুমটা ভেঙে যায়। পূর্ব ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে চোখ লেগে এসেছে খেয়াল নেই। পুরোটা সময় আমি চেয়েছিলাম পূর্ব ভাইয়ার সম্মোহিতকারী মুখশ্রীর দিকে। চোখ খুলতে বেশ অবাক আমি বেডে কিভাবে, তাও আবার বালিশে মাথা দেয়া। আশেপাশে তাকিয়ে পূর্ব ভাইয়াকে খোঁজার চেষ্টা চালাতে তাকে কোথাও দেখতে পেলাম না। চলে গেছেন বোধ হয়। যাক, না হলে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি ঘটে যেত। আমি আবার ঘুমোতে বালিশে মাথা দিব, তখনই হন্তদন্ত হয়ে প্রবেশ করে অরিন। বিরক্তি মাখা চাহনি দিয়ে ওর মুখ পানে তাকাই। মেয়েটা কখনো স্থির রূপে রুমে প্রবেশ করবে না। অরিন অস্থির কণ্ঠে বলল, দোস্ত, একটা ব্যাড নিউজ আছে। আমি একটু নড়ে চড়ে বসে বলি,
কি ব্যাড নিউজ? অভ্র ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। তো এখানে ব্যাড নিউজের কি আছে আজব? আরে কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানিস? কার সাথে? অরিন লম্বা শ্বাস টেনে বলল, তোর সাথে। তোর সাথে। কথাটা কর্ণকুহরে বাড়ি খেতে আমি স্তব্ধ। আমার বিয়ে অভ্র ভাইয়ের সাথে? চোখের কার্নিশে পানি এসে জমে। শেষে কিনা যাকে পছন্দ করতাম তার বড় ভাইয়ের সাথে বিয়ে। অভ্র ভাইয়ের সাথে বিয়েটা শত চেষ্টা করেও আর আটকানো সম্ভব হয়নি আমার পক্ষে। বাবার কঠোর আদেশ, অভ্র ভাইয়াকে বিয়ে করতেই হবে। বাবাকে বলার সাহসটি হয়নি যে আমি অভ্র ভাইকে বিয়ে করব না, তবে মাকে বলেছিলাম। মায়ের উত্তর ছিল এরূপ। দেখ দোল, এই বিয়েটা ভাঙা সম্ভব না মা। তোর বাবা আর তোর বড় চাচুর অনেক ইচ্ছা ছিল তার ছেলেদের মধ্যে একজনকে তোর সাথে বিয়ে দিবে। অভ্র বড়, তাই অভ্রর সাথেই বিয়ে ঠিক করেছে তোর। না করিস না মা, তোর বাবা আর তোর চাচার মনটা তাহলে ভেঙে যাবে। তখন আমার কথাটা শুনে বলতে ইচ্ছে হয়েছিল, আম্মু, আমি পূর্ব ভাইকে বিয়ে করব, তবে তার সাথে বিয়ে হওয়াটা যে অসম্ভব প্রায়। তিনি যে অন্য কারো। রুমে দরজা লাগিয়ে একাধারে কেঁদে চলেছি। এত কষ্ট কেন হচ্ছে? কাল সকালে এঙ্গেজমেন্ট আর কাবিন হবে। অতঃপর আমার মেডিকেল কোর্স কমপ্লিট হলে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। পূর্ব ভাইয়া বাসায় নেই, তিনি ঢাকার বাইরে এক গুরুত্বপূর্ণ কাজে গিয়েছেন। সেখানে নেট থাকবে না, তাই আগে থেকে বলে দিয়েছেন ফোনে না পেলে টেনশন না করতে। পূর্ব ভাইয়া আরও 3 দিন পর আসবেন, কিন্তু ততদিনে তো বিয়েটা হয়ে যাবে। এটা মনে হতে কষ্টটা আরও দ্বিগুণ হয়। জীবনে এত কষ্ট কেন? এই কষ্টের ঘণ্টা যে বড্ড বেদনাদায়ক। আধারের মায়া কাটিয়ে প্রকৃতিতে এসেছে স্নিগ্ধ ভোরের আলো। সূর্যিমামা সবে মাত্র পৃথিবীতে উকি দিয়েছে। পাখি কিচিরমিচির শব্দে মুখরিত চারিপাশ। বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। মাথা ব্যথার যন্ত্রণাটা যেন ক্রমশই বাড়ছে। বাহির থেকে দৃষ্টি সরিয়ে রুমের দিকে তাকাই। বেডে লেহেঙ্গা রাখা, সাথে কিছু গয়না। এগুলো বড় চাচি দিয়ে গিয়েছেন রেডি হওয়ার জন্য। একটু পর পার্লার থেকে মেয়েরা আসবে। সকালে এঙ্গেজমেন্ট আর সন্ধ্যার দিকে কাবিন ঠিক হয়েছে। আমি শূন্য দৃষ্টি দিয়ে সেদিকে চেয়ে আছি। মন বারবার একটাই প্রশ্ন সৃষ্টি করছে, পূর্ব ভাই কি আসবে না? ওরা একটা পরিত্যক্ত গোডাউন এসেছে, পরের ওয়েস্টার্ন ড্রেস, চোখে মুখে খুশিরা উপচে পড়েছে। আজ কতদিন পর সে এতটা খুশি জানা নেই। ওরা সামনে এগিয়ে যায়। সামনে থাকা কাঁচের গ্লাসটায় পাসওয়ার্ড দেওয়া মাত্রই দরজা খুলে যায়। দরজা খোলার পর তার সামনে দৃশ্যমান হয় একজন লোক আর একজন মহিলাকে, যাদের দুজনকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। পাশেই রয়েছে একটা ছেলে, বয়স 22 কি দেই সবে। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওরা তাদেরকে দেখে হু হু করে কেঁদে দেয়। কি অবস্থা হয়েছে তার বাবা মার! ইস, ভাইটার দিকে তো তাকানোই যাচ্ছে না। শিকল দিয়ে বেঁধে রাখাতে তাদের হাতে ঘা হয়ে গেছে। ওরা মৃদু পায়ে এগিয়ে যায়। এখানে উপস্থিত এই 3 জন মানুষের মধ্যে কারোরই ঠিক মতো জ্ঞান নেই। ড্রাগ দিয়ে নিস্তেজ করে রাখা হয়েছে। ওরা সর্বপ্রথম পা টিপে টিপে তার মায়ের কাছে যায়। আলতো করে হাত রাখে মায়ের মাথায়। সাদা পাকা মিশ্রণের চুলগুলোতে আদুরে হাত বুলিয়ে দেয়। চোখ দিয়ে এখনো পানি ঝরছে। ওরা হাঁটু গেড়ে বসে মায়ের কানে ফিস ফিস করে বলল, আর কয়েকটা দিন মা, জাস্ট আর কয়েকটা দিন। তারপর তোমাদের এই নরক থেকে আমি নিয়ে যাব, খুব দূরে নিয়ে যাব তোমাদের। তখন কোনো কালো ছায়া তোমাদের স্পর্শ করতে পারবে না। কান্নারত কণ্ঠে কথাগুলো বলে ওরা উঠে দাঁড়ায়। বাবা আর ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে চটজলদি রুমটা থেকে বেরিয়ে আসে। তাকে বেশিক্ষণ থাকার অনুমতি দেয়া হয়নি। 1 মাসে শুধু একবারই দেখা করার অনুমতি দেয়া হয়, তাও 4-5 মিনিটের জন্য। ওরা বের হতে কি তার ফোনে কল আসে। চোখের পানিগুলো মুছে নিয়ে কল রিসিভ করে সে। ওপাশ থেকে ভারী সুরে কেউ বলল, দেখছো? জি স্যার। ফাইন, এখন কাজে লেগে যাও। মিশন সফল হলে পরের দিন বাবা মা ভাইয়ের সাথে থাকতে পারবে। জি স্যার। ওরা ফোন কেটে দেয়। এখন তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনে যে বেশ কিছু ফেস করতে হবে তাকে, তার জন্য সর্বপ্রথম নিজেকে তৈরি করা প্রয়োজন। পার্লারের মেয়েগুলো নিজেদের মতো করে আমায় সাজাতে ব্যস্ত, তবে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। পাথর হয়ে বসে আছি। অনুভূতি শূন্য মানবী নিজেকে মনে হচ্ছে। মা এসেছিল 2 বার। অসহায় দৃষ্টি দেওয়াতে তার চোখ পানি ছাড়া কিছুই দেখতে পারেনি, তাই আমি আর কোনোরূপ প্রতিক্রিয়া করিনি।
যা হচ্ছে হোক। অরিন এসে আমায় নিচে নিয়ে যায়। নিচে যেতেই আমার দৃষ্টি যায় অভ্র ভাইয়ার উপর। কালো রঙের পাঞ্জাবি পরে গম্ভীর হয়ে ফোনে কথা বলছেন। হঠাৎ করে মনে হলো, আচ্ছা অভ্র ভাইয়া কি এই বিয়েতে রাজি? তিনি তো আমায় তার ছোট বোন মনে করেন, তার তো এই বিয়েতে মত দেওয়ার কথা ছিল না। পরক্ষণে মনে হয় হয়তো তিনি আমার মতোই বাধ্য। অভ্র ভাইয়া কখনো তার বাবার আদেশ অমান্য করেন না, একদমই না। নিচে নেমে এসে অরিন আমায় অভ্র ভাইয়ার পাশে বসিয়ে দেয়। কিছুক্ষণের মাঝে এঙ্গেজমেন্ট হয়ে যায়। আমি হয়ে যাই অভ্র ভাইয়ার বাগদত্তা। ভাবতেই দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতরটা। শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যাব মনে হচ্ছে। সন্ধ্যা নেমেছে। পুরোটা দিন অস্থিরতা আর কান্নার মাধ্যমে কেটেছে। হাঁসফাঁস করেছি শুধু। মন শুধু বলতো এই পূর্ব ভাই আসলো বলে এসেই তিনি বিয়েটা ভেঙে দেবেন, কঠোর কণ্ঠে বলবেন আমি তার, শুধুই তার। তবে তা হয়নি। ফের আরেক দফা সাজাসাজি করানো হলো। আবারও আমার অমতে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নিয়তি এত নিষ্ঠুর কেন? হাতের রিংটার দিকে তাকালে ইচ্ছে করে ছুঁড়ে ফেলে দেই। যত দূরে ছুঁড়ে ফেলা সম্ভব তত দূরে। আর কিছু সময় পরেই কাবিন। আত্মীয় স্বজন তেমন কাউকে ইনভাইট করেনি। ছোট করে খুব তাড়াহুড়ো করে বিয়েটা করানো হচ্ছে। তবে এতটা তাড়াহুড়ো করার কারণটা বোধগম্য হচ্ছে না। রুমে সবাই যখন আমার সাথে ছিল তখন অরিন তাড়াহুড়ো করে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমাদের বড় মা ডাকছে, ওখানে যাও, দোলাকে একা থাকতে দাও। সবাই অরিনের কথা শুনে বেরিয়ে যায়। আমি নির্বাক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছি। তখন অরিন পিছু থেকে বলল, হয়েছে, আর মরার মতো থাকতে হবে না। যার জন্য এইভাবে আছো সে এসে গেছে। অরিনের কথা শুনে আমি চমকিত পানে ওর দিকে তাকাই। সে একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। আমি এখনো বুঝতে পারছি না অরিন কি বলল, কার কথা বললো, কে এসেছে। হুট করে রুমটা পুরো অন্ধকার হয়ে যায়। শুধু রুম নয়, পুরো বাড়ি। দমকা বাতাসে ভেসে আসে এক সুপরিচিত ঘ্রাণ। মোহমীয় সেই ঘ্রাণটা নাকে বাড়ি খেতে ফুপিয়ে কেঁদে দিই। তখনই আমার ঘাড়ে কারো স্পর্শ টের পাই। কিছু বলতে নেব, তার আগেই কেউ রুমাল দিয়ে মুখ বেঁধে দেয়। কানের কাছে ফিসফিসিয়ে বলল, একদম ছটফট করবি না, যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ যাবি। পূর্ব ভাইয়া। হ্যাঁ, তিনি তিনি আমাকে তার কাঁধে উঠিয়ে সবার দৃষ্টি ফাঁকি দিয়ে বাইরে নিয়ে আসেন। অন্ধকার থাকে কেউ কিছু বুঝতে পারেনি বা দেখতে পারেনি আমাদের। পূর্ব ভাইয়া আমায় গাড়ির ব্যাক সিটে বসিয়ে গাড়ি স্টার্ট দেন। বেশ কিছু দূর গিয়ে গাড়ি থামান। আমার বুকে ধকধক আওয়াজ হচ্ছে, হৃৎপিণ্ডটা মনে হচ্ছে বেরিয়ে আসবে প্রায়। তিনি গাড়ি থামাতে আমার মন নিভৃতে প্রশ্ন জাগে। চারিপাশে আধার, কালো কুচকুচে আলোতে ছেয়ে আছে আশপাশ। পূর্ব ভাইয়া ড্রাইভিং সিট থেকে বের হয়ে ব্যাক সিটে এসে বসেন। আমি জড়সড়ো হয়ে দূরে যেতে নিলেই তিনি আমায় হ্যাঁচকা টানে তার সাথে মিশিয়ে নেন। দুহাত দিয়ে আমার মুখ তুলে শব্দ করে চুমু খান কপালে। বিয়েতে রাজি হলি কেন? ভারী গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে থেমে কেঁপে উঠি। পূর্ব ভাই আমার হাত যুগল খুব শক্ত করে চেপে ধরে আছেন। আর চোখে একবার পূর্ব ভাইয়ের মুখশ্রী দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। চোখ দুটো বেশ লাল, বেশ বিধ্বস্ত লাগছে দেখতে। শার্টের ওপরে 3টে বোতাম খোলা। বারবার এদিক ওদিক তাকিয়ে রাগ দমনের ক্রমশ চেষ্টা চালাচ্ছেন তিনি। পূর্ব ভাই ফের ঝাঁঝ মেশানো কণ্ঠে বললেন, কি হলো, কথা কানে যায় না? কিছু জিজ্ঞেস করেছি আমি, দোল, অ্যান্সার দে। ধমকে কেঁপে উঠলেও এবার রাগ লাগে আমার। অদ্ভুত, আমি কি ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি? বেশ দম নিয়ে বলি, দেখুন পূর্ব ভাই, বিয়েতে আমার মত ছিল না এক ফোঁটাও। বাবা মা জোর করে বিয়েতে রাজি করিয়েছে, শুধুমাত্র বড় চাচার জন্য। আপনার বাবা চান যাতে তার ছেলের বউ হই আমি। এতে আব্বু আম্মু সায় জানায়, আমি না করা সত্ত্বেও তারা শোনেনি। এতে আমার কি দোষ? আমাকে ধমকাচ্ছেন কেন? বিয়েতে রাজি হলেই বা আপনার কি? আমি যাকে খুশি তাকে বিয়ে করব। কথাগুলো গড়গড় করে বলে দিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ি। মাথা তুলে পূর্ব ভাইয়ার দিকে তাকাতে শরীর কেমন কাঁপুনি দেয় ভয়। আগের থেকেও বেশ কিছুটা লাল হয়ে আছে তার চোখ জোড়া। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে এখনই আমায় কাঁচা গিলে খাবেন। ভয় হচ্ছে এবার। ইস, কথাগুলো বলার কি দরকার ছিল খুব? পূর্ব ভাইয়া এক প্রকার হুড়মুড়িয়ে আমার দিকে এগিয়ে আসেন। আমি পিছে যেতে নিলেই তিনি তার এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেন। রাগে ফোঁস করছেন তিনি। আমি ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে চোখ নিচে নামাতেই খেয়াল হয় গলায় তীব্র ব্যথা। পূর্ব ভাইয়া গলায় মুখ ডুবে কামড় দিচ্ছেন। দুহাত দিয়ে ঠেলে সরানো সম্ভব হচ্ছে না দেখে এক পর্যায়ে কেঁদে দিই ব্যথাতে। তিনি সরে আসতে আমি ব্যথাতুর কণ্ঠে বলি, কামড় দিলেন কেন? শাস্তি এটা, তুই আমার
শুধু আমার। আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চিন্তাও করবি না, মাইন্ডেড। নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ফুপিয়ে কেঁদে বলি, আপনি খুব খারাপ মানুষ পূর্ব ভাই। এত জোরে কেউ কামড় দেয়, ব্যথা হচ্ছে। ব্যথা করছে? ওয়েট, আমি কমিয়ে দিচ্ছি। বাঁকা হাসলেন তিনি। তা দেখে আমি ঘাবড়ে যাই। পিছু সরতে নিলে তিনি ফের আমার চেপে ধরে নিজের সাথে গলায় কামড় দেওয়া জায়গাটায় ছোট্ট ছোট্ট করে চুমু এঁকে দিতে থাকেন। আমি ফ্রিজড আকস্মিক কাণ্ডে নড়াচড়া সহ কথা বলতে ভুলে গেছি বোধহয়। খানিক বাদে তিনি আমার থেকে সরে গেলেন। আলতো হেসে বললেন, ব্যথা কমেছে নাকি আরও দেব? আমি বেশ জোরে মাথা নাড়িয়ে পিছু সরে যাই। এক হাত গলায় বহমান, চোখ দুটো বন্ধ করতেই অবাধ্য পানিগুলো কার্নিশ পেয়ে পড়ে যায়। এই সুখানুভূতি যে ক্ষণিকের। আবারও এক কালো অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে ভোরের আলো ফুটেছে চারিদিকে। ঝলমলে রূপ ধারণ করেছে আশপাশ। টিপটিপ করে চোখ খুলতেই মনে হলো আমায় কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ফট করে চোখ খুলতেই নজরে আসে পূর্ব ভাইয়ার চেহারা। ঘন পাপড়ি চোখ দুটো বন্ধ হয়ে আছে। তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে আমার মুখে। পূর্ব ভাইয়ার বুকে নিজেকে দেখে লজ্জাটা যেন আমায় বেশ করে আক্রমণ করলো। কাল তো গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম আমি, তার বুকে আসলাম কি করে? ঘুমে যাওয়ার পর কি পূর্ব ভাই আমায় তার বুকে আগলে নিয়েছেন? হয়তো। ইস, লজ্জায় লাল নীল হতে হতে একসময় গুটিয়ে যায়। নতুন নতুন অনুভূতি জাগ্রত হচ্ছে তার প্রতি। দিনকে দিন তার থেকে দূরে সরার বদলে আমার তার সাথে জড়িত নতুন অনুভূতির জন্ম হচ্ছে। এভাবে যে তার থেকে দূরে থাকা বেশ কঠিন হয়ে যাবে আমার জন্য। পূর্ব ভাইয়ার বলিষ্ঠ হাতজোড়া নিজের কোমর থেকে সরাতে নিলে আরো শক্ত করে ঝাপটে ধরেন তিনি। অসহায় চাহনি দিয়ে তার দিকে তাকাতেই তিনি হুট করে চোখ খুলে নেন। এই মুহূর্তে লজ্জাটা আরো বেশি লাগছে, খুব বেশি। তোর গাল দুটো এত লাল হয়ে আছে কেন? পূর্ব ভাইয়ার প্রশ্ন শুনে আমি গুটিয়ে যাই। এক পর্যায়ে তিনি আমায় ছেড়ে দেন। ফের বললেন, ইউ নো হোয়াট, তোকে এখন কতটা কিউট লাগছে। ইচ্ছে করছে তোর গাল দুটো সহ তোকে গিলে ফেলি। আমি কুকড়ে গিয়ে তার দিকে অবাক চাহনিতে তাকাই। কি অসভ্য এই লোক, মারাত্মক অসভ্য তিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার এক পর্যায়ে তিনি আমার গাল টেনে টুপ করে চুমু খান। আমি জড়সড় হয়ে বসে বলি, ভাইয়া প্লিজ বাসায় চলুন, সবাই অনেক টেনশন করছে হয়তো। তিনি ব্যাক সিট থেকে নেমে যান, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেন। স্বস্তির শ্বাস ফেলি। টেনশনে মাথা ব্যথা করছে। জানি না আপু আম্মু বাকিদের কি জবাব দেব। তাদের কি অবস্থা হয়েছে কে জানে। বড় চাচুকে মুখ দেখাবো কি করে? সুখানুভূতি অনুভূতি করলেও এবার কান্না পাচ্ছে আমার। এভাবে তুলে না আনলেও হতো। আমি কি জবাব দেব সবাইকে এখন? বাসার সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার পাশেই পূর্ব ভাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছেন। বাড়ির সবার দৃষ্টি আমার উপর। আমাকে পূর্ব ভাইয়ের সাথে দেখে বেশ বড় রকমের শখ খেয়েছেন তারা। নীরবতা কাটিয়ে বড় চাচু বললেন, পূর্ব, তুলা তোর সাথে কেন? এবার আম্মু বললেন, দোলা, কাল তুই কই ছিলি? এভাবে সবাইকে কিছু না বলে কই গেছিলি? কাল তোর বিয়ে ছিল, এভাবে সব কিছু ফেলে চলে যাওয়ার মানে কি? আমি মৌনতা কাটিয়ে আমতামতা করে কিছু বলবো, তৎক্ষণাৎ পূর্ব ভাই বললেন, দোলকে আমি রাস্তায় পেয়েছি। কাল রাতে গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে বাসায় আসতে পারিনি। ফোনের ব্যাটারি ডাউন ছিল, দোলের কাছে ফোন ছিল না, তাই কিছু জানাতে পারিনি। পূর্ব ভাইয়ের কথায় বড় চাচু বললেন, প্রিন্সেস, তোমার কি বিয়েতে মত ছিল না? আমি দ্বিধা ছাড়া অকপটে বলে দিই, না চাচু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। তাই কাল রাতে বান্ধবীর বাসায় চলে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় পূর্ব ভাইয়ের সাথে দেখা হওয়াতে তিনি আমায় তার সাথে যেতে বলেন। কথা সম্পূর্ণ করার পর বড় চাচুর দিকে তাকাই হাব ভাব বোঝার জন্য। বড় চাচু খানিক হেসে বললেন, ও এই কথা, আগে বলেই হতো মামনি, সমস্যা নেই। তোমার স্টাডি কমপ্লিট হলেই অব্রর সাথে বিয়ে হবে। আপাতত এঙ্গেজমেন্ট হয়েছে, তাতেই থাকুক। আমি হতাশ পানে তাকাই ফ্লোরে। ভেবেছিলাম চাচু হয়তো ভিড়টা ভেঙে দেবেন, কিন্তু হলোটা কি? সেই তো অভ্র ভাইয়ার বাগদত্তা হয়েই থাকতে হলো। পূর্ব ভাইয়ের দিকে তাকাতেই খেয়াল হলো তার চোখে মুখে চাপা রাগ। তবে পরিস্থিতির কারণে তিনি তার রাগটা প্রকাশ করতে পারছেন না। পূর্ব আর অভ্র ভাইয়া দুজন তাদের বাবা মাকে যথেষ্ট সম্মান করেন। তাদের কথা অমান্য আজ পর্যন্ত করেননি। আমার ভয় হচ্ছে শেষ পর্যন্ত বিয়েটা হয়ে যাবে না তো। রুমে এসে দরজা লাগিয়ে পরনের গয়নাগুলো মেঝেতে ছুঁড়ে মারি।
কান্নারা দলা পাকিয়ে গলার কাছটা আটকে ছটফট করছে। দরজায় নখের শব্দে হুঁশ ফিরে আমার। চটপট করে চোখের পানিগুলো মুছে নিয়ে দরজা খুলতেই দেখি অব্র ভাইয়া দাঁড়িয়ে। তাকে দেখে আমি কিছুটা চুপসে যাই। অপরাধ বোধ কাজ করছে। তাকে এই মুহূর্তে আমার রুমে আমি আশা করিনি। অব্র ভাইয়া মুচকি হেসে বললেন, ভেতরে আসতে বলবে না? তার মুখে তুমি ডাকটা শুনে আমি হতবিহ্বল। তিনি তো আমায় তুই ডাকতেন, তবে কি তিনি এ বিয়েতে রাজি? আমি সৌজন্যমূলক হাসি দিয়ে তাকে বলি, আসুন ভাইয়া। অব্র ভাইয়া ভেতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে দেন। মন নিভৃতে ভয়গুলো জড়সড় হয়ে আন্দোলন শুরু করেছে। হঠাৎ অব্র ভাইয়া আমায় বেশ শক্ত করে জড়িয়ে ধরলেন। এমন কাণ্ডে আমি স্তব্ধ রূপ ধারণ করে আছি। এসব কি? অব্র ভাইয়া আমার থেকে কিঞ্চিত দূরে অবস্থান করছে। তার চোখে মুখে উপচে পড়া খুশির রেশ। আমার মনে কুট আছে, বারবার দোয়া দুরুদ পড়ছে যাতে এটা শুনতে না হয় অব্র ভাইয়া এই বিয়েতে রাজি। অব্র ভাইয়া মনতা কাটিয়ে গলা ছেড়ে বললেন, থ্যাঙ্কস লর্ড দোল, তুমি যদি বিয়ে থেকে না পালাতে তাহলে হয়তো অরিনকে নিজের করে পেতাম না। তুমি বিয়ে থেকে পালিয়ে যাওয়াতে আমি কৃতজ্ঞ তোমার কাছে। ভরকানো দৃষ্টি নিক্ষেপ করার পর আমি মুচকি হাসি দিই। যাক, অব্র ভাইয়া বিয়েতে রাজি নন। এবার বিয়ে পুরোপুরি ভাঙতে বেশ সুবিধা হবে। আমি বলি, কিন্তু ভাইয়া বিয়েটা তো পুরোপুরি ভাঙেইনি, এখন কি করবেন? ওটা নিয়ে টেনশন করো না, ব্যবস্থা হয়ে যাবে একটা। তোমার পড়া শেষ হতে তো বেশ দেরি, ততদিন একটা উপায় বের করা যাবে। আমি সন্ধিহান কণ্ঠে বলি, ভাইয়া আপনি অরিনকে পছন্দ করেন? অব্র ভাই লাজুক কণ্ঠে বললেন, হ্যাঁ। তাহলে তাহলে আমার বিয়ে কেন? অরিনকে বিয়ে করলেন না কেন? সম্ভব ছিল না, বাবা চাইতেন তার স্ত্রীর বউ হয় তুমি। ইগনো, আমি বাবার উপর কথা বলার সাহসটা এখন অর্জন করিনি, বাট এখন সব কিছু ক্লিয়ার। হাতে অনেক সময় আছে, ম্যানেজ করে নিবে। থ্যাঙ্কস অ্যাগেন। হ্যাঁ, আসি। আমি মুচকি হাসি দিয়ে সায় জানাই। অব্র ভাইয়া দরজা খুলে বেরিয়ে যান। মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল। অরিনের জন্য কয়েকদিন খারাপ লেগেছিল। রোহান ওকে ধোকা দিয়েছে। মেয়েটা ভেতর থেকে বিষিয়ে গেলেও বাইরে তার প্রকাশ করতো না। তবে আমি তো বুঝেছিলাম ওর মনের কথা। অব্র ভাইয়ার সাথে বিয়ে হলে অরিন সুখী হবে। কথাগুলো ভেবেই তৃপ্তিময়ী হাসি দিই। তখনই হন্তদন্ত হয়ে রুমের দরজা খুলে প্রবেশ করে পূর্ব ভাই। তাকে দেখে এলোমেলো লাগছে অনেকটা। তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে বললেন, অভ্র ভাইয়া তোর রুমে কেন এসেছিল? কি বলেছে? তার কণ্ঠে চাপা কষ্ট আর রাগের আভাস। আমি শান্ত কণ্ঠে বলি, থ্যাঙ্কস বলতে এসেছে। থ্যাঙ্কস? বিয়ের আসর থেকে পালানোর জন্য থ্যাঙ্কস বলেছেন। তিনি নিজেও এই বিয়েতে রাজি নন। ভাইয়া অরিনকে পছন্দ করেন, কিন্তু চাচুকে বলতে পারেননি। পূর্ব ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত দৃষ্টি দেন। অতঃপর তিনি বললেন, ভাইয়া অরিনকে পছন্দ করে? হ্যাঁ, তাই তো বলল। যাক, আমার বউয়ের পিছু ছেড়েছে। শেষের কথাটা বিড়বিড় করে নিম্নস্বরে বললেও আমার কানে তার কথাটি স্পষ্টভাবে ভেসে আসে। আমি চমকিত দৃষ্টি দিয়ে তার দিকে তাকাই। আপনি কি বললেন? আপনার বউয়ের পিছু ছাড়ছে মানে? কে আপনার বউ? পূর্ব ভাইয়া দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বললেন, কেন? তুই আমার একমাত্র বউ। চোখ দুটো মার্বেল আকার করে তার দিকে অবাক হয়ে তাকাই। মানে কি? বিয়ে হলো কবে? পরিশেষে বলি, আপনি পাগল? আমি আপনার বউ হতে যাব কেন? হ্যাঁ, আমাদের বিয়ে কবে হলো? পূর্ব ভাইয়া আমার দুহাত ধরে তার কাছে টেনে নেন। অস্বস্তিমূলক দৃষ্টি দিয়ে তার মুখ পানে চেয়ে আমি। সামনে কি করতে চাচ্ছেন তা বোঝার জন্য অগাধ চেষ্টা চালাই মন কুঠোরে। তবে আমি ব্যর্থ। এই লোককে বোঝা দেয় কঠিন। পূর্ব ভাই বললেন, আইনগত বা ধর্মীয়ভাবে বিয়ে না হলেও আমাদের বিয়ে মনগতভাবে হয়ে গেছে। যাকে বলে মন বিয়ে। মন থেকে 3 কবুল বলে আমি তোকে আবার হৃদমোহনী বানিয়েছি। আমার রাজ্যের রানী তো শুধু তুই। আমার স্নিগ্ধ প্রেমের সম্মোহনে সম্মোহিতকারী ব্যক্তিটাও তুই। চোখে পানি টলমল করছে। মাথা নিচু করে পূর্ব ভাইয়ের অগোচরে চোখের পানি মুছে দিই। তিনি আমার চোখের পানি দেখলে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবেন। তার সামনে শান্তিতে 2 ফোঁটা চোখের পানিও বিসর্জন দেওয়া যায় না। দুপুর হয়ে এসেছে। পূর্ব ভাইয়াকে সেই মুহূর্তটা আমি রিপ্লাই দিতে নিব, তখনই তার ফোনে কল আসে, যার ফলস্বরূপ তিনি তাড়াহুড়ো করে চলে যান। তিনি যাওয়ার ফলে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিই, যে সিদ্ধান্তটা আমার, পূর্ব ভাইয়া আর অরাপু 3 জনের জন্যই ভালো। আম্মু রুমে আসে মুখ কালো করে। আমি তা দেখে মলিন হাসি দিই। আম্মু বলল, দরকারটা কি?
এখান থেকে চলে যাওয়ার? সামনে তোর ভর্তি পরীক্ষা। আমি মলিন কণ্ঠে বলি, তো কি হয়েছে আম্মু? ভাইয়ার ওখানে থাকলে আরো ভালো প্রিপারেশন নিতে পারবো। আর আমি তো আর একা যাচ্ছি না, তোমরাও যাচ্ছ। যাচ্ছি তো। কত বছর এই আবরার ম্যানশনে কাটিয়েছি, সবার প্রতি মায়া জন্মে গেছে। এভাবে হুটহাট চলে যাব? আচ্ছা, এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন মা? কিছু হয়েছে? আমি মাথা নাড়িয়ে না বলি। আম্মু হতাশা চাহনিতে তাকিয়ে বলল, সব কিছু গুছিয়ে নে, সায়ান আসছে, একসাথে বের হব। আম্মু চলে যায়। আমি সেদিকে অশ্রু ভরা দৃষ্টিতে তাকিয়ে বেডে বসে পড়ি। আবরার ম্যানশন ছেড়ে আজ নিজেদের বাসায় চলে যাব। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া। বাবাকে জানানোর পর তিনি প্রথমে বেশ কষ্ট পান। এতটা বছর এখানে কাটিয়ে এখন শুধুমাত্র অরা আপুর জন্য কতগুলো মানুষকে কষ্ট দিচ্ছি আমি। বাবা বেশ কষ্ট পেয়েছে তা আমি জানি, তবে আমার আর ভাইয়ার কথা ভেবে পরক্ষণেই তিনি রাজি হয়ে যান। আমরা আপাতত গুলশানে নিজেদের ডুপ্লেক্স বাড়িটায় উঠব, যেখানে এতদিন বড় ভাইয়া একা ছিলেন। ভাইয়া ভার্সিটির ওখান থেকে কাছে হওয়াতে তিনি ওখানেই থাকতেন। আজ আমরা চলে যাব একেবারের জন্য। তার জন্য বসার সবার মন খারাপ, কিন্তু আমি বাসায় থাকলে কিছুতেই পূর্ব ভাইয়ার থেকে দূরে থাকতে পারবো না, তিনি দেবেন না। গুলশান থেকে এখানে জায়গাটা বেশ দূরে, মাঝখানে অনেক ব্যবধান। এত দূর থেকে নিশ্চিত পূর্ব ভাইয়া প্রতিবার যাবেন না আমার কাছে। নিজের জামা কাপড় ভর্তি লাগেজটা হাতে নিয়ে শেষবারের মতো এত বছর কাটানো রুমটা দেখিনি। সময়ের ব্যবধানে সম্পর্কতার খাতিরে কত কিছুই না বিসর্জন দিতে হয়। নিচে নামতে খেয়াল হয় সবার অশ্রুসিক্ত নয়ন। বুকে মোচড় দিয়ে উঠল। আচ্ছা, আমি কোনো অন্যায় করছি না তো? না, এখানে অন্যায় কিসের? দুজনের ভালোবাসার মানুষ যেখানে খুশি সেখানে এতটুকু কষ্ট তো সামান্য। তবে পূর্ব ভাইকে ওর আপুকে আপন করে নিতে পারবেন? নিচে নামতেই বড় চাচি এসে জড়িয়ে ধরে কেঁদে দেন। আমি নিজের কান্নাটাকে নিজের মাঝে চেপে রেখেছি। এখন কাঁদা যাবে না, কিছুতেই না। বড় চাচি বললেন, না গেলে হয় না মা? চাচি, এখান থেকে কোচিং বেশ দূরে হয়ে যায়, পড়ালেখার সমস্যা হবে। তাছাড়া ভাইয়াকে ছাড়া থাকতে ভালো লাগে না। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস মা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। সবার থেকে বিদায় নিয়ে ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়াকে দেখতেই সব কষ্টগুলো ফিকে পড়ে যায়। ছোট থেকে বাবা মার ভালোবাসা বা পরিপূর্ণ সময় কোনোটাই পাইনি। তারা দুজনই জব করতেন। তখন ভাইয়া আমায় দুজন মানুষের ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছেন। তাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিই। ভাইয়া আদর মাখা হাত মাথায় রেখে বলল, কাঁদিস না পিচ্ছি, আমার কষ্ট লাগে না, চুপ। আমি কান্নারত কণ্ঠে বলি, তোমাকে খুব মিস করেছি ভাইয়া। মিস ইউ টু। এখন থেকে তো একসাথেই থাকছিস, এখন কান্না বন্ধ কর। আমি কান্না থামিয়ে শেষবারের মতো আবরার মেনশন দেখিনি। চোখ দিয়ে পানি এখনো পড়ছে। কষ্টগুলো আজ চোখের পানির সাথে অল্প অল্প করে বেরিয়ে আসার প্রয়াস চেষ্টা চালাচ্ছে। তবে সব কষ্ট কি একেবারে মোছা যায়? মন কোঠরে যে তার অবস্থান, তাকে ছাড়া এই শূন্যস্থান পূরণ হবে কি? বাসায় এসে ঘণ্টাখানিক শাওয়ারের নিচে বসে থেকে একা ধারে কেঁদেছি। বারংবার পূর্ব ভাইয়ের চেহারা চোখের সামনে ভেসে উঠেছে। তার সুমধুর কণ্ঠস্বর যেন এখনো কানে বাড়ি খাচ্ছে। ফ্রেশ হয়ে ড্রেস বদলে বাহিরে চলে আসি। রুমটা পুরো অন্ধকার, তা দেখে আমার ভ্রু কুঁচকে যায়। আমি ওয়াশরুমে যাওয়ার আগে লাইট অন করে গিয়েছিলাম, অফ কে করলো? বেশি না ভেবে লাইট অন করতেই চক্ষু চড়ক গেছে। দৃষ্টি আমার সামনে নিবদ্ধ। বেডে পূর্ব ভাই মাথার নিচে দুহাত ভাঁজ করে রেখে শুয়ে আছেন। তাকে দেখে ঘাবড়ে যাই ক্ষণে। আমি কাপা কণ্ঠে বলি, পূর্ব ভাই, আপনি এখানে? পূর্ব ভাইয়া শোয়া থেকে উঠে বসেন। আমার দিকে রক্তচক্ষু দৃষ্টি দিয়ে তাকাতেই দম বন্ধ হওয়ার উপক্রম প্রায়। দ্রুত পায়ে তিনি এগিয়ে এসে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, হ্যাঁ, এই বাসা থেকে বাইরে পা ফেলার সাহস কি করে হয় তোর? এখানে আসার মানে কি বল? এই বাসায় কেন এসেছিস? আমি নিশ্চুপ। তিনি আমার অনেকটা কাছে এসে আমার কাঁধে হাত রাখেন। দাঁতে দাঁত চেপে বললেন, কার জন্য এসেছিস এখানে? তুই এক্ষুনি বাসায় যাবি, রাইট নাও। পূর্ব ভাইয়া আমার এক হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই রুমে ভাইয়ার আগমন। ভাইয়াকে দেখে স্বস্তির শ্বাস ফেলি। ভাইয়াকে দেখার পরও পূর্ব ভাইয়া আমার হাত ছাড়েননি, বরং আগের থেকে আরো শক্ত করে চেপে ধরেছেন।
ওর না বড় হতে ভাইয়ার হাতে চাপ দেওয়া ধরাটা দেখতে পারেননি। সায়ন ভাইয়া পূর্ব ভাইয়াকে দেখে একগাল হাসলেন, ব্যাকুল কণ্ঠে বললেন, আরে পূর্ব, তুই কখন এলি? পূর্ব ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, এই তো একটু আগে। দলের রুমে যে কোনো কাজ আছে? হ্যাঁ, আজকে এ বাড়িতে আসার কি হলো? কাল ওরা আসছে, তোদের আলাদা দেখলে কি বলবে? বাবা বলেছে তোদের বাসায় যেতে, 3 দিন থেকে এসে পড়েছিস। সায়ন ভাইয়া মাথা চুলকিয়ে বলল, দোল আসার জন্য ছটপট করছিল, তাই একেবারেই সবাইকে নিয়ে এসেছি। ডিস্টেন্স তো অনেক, বারবার যাওয়া আসা তো বেশ কঠিন, তাই বাবা মাকে সহ নিয়ে এসেছি। আচ্ছা, প্রবলেম নেই, আজ রাতেই তুই থেকে যা, আড্ডা দেই। কাল সকালে সবাই একসাথে আবার ম্যানশনে যাব। ওরা কখন আসবে কাল? রাতে 8টার দিকে প্লেন বিড়িতে ল্যান্ড করবে। তাহলে তো হলোই, আজ তুই এখানেই থাক, রুমে আয়, কতদিন কথা হয় না। সায়ন ভাইয়ার ফোন বেজে উঠল হঠাৎ। তিনি পূর্ব ভাইয়াকে ইশারায় আসতে বলে বেরিয়ে যান। ভাইয়া চলে যেতে পূর্ব ভাইয়া আমার হাতের উল্টো পিঠে একটা চুমু খেলেন। মাথার সামনে এসে থাকা অবাধ্য ছোট চুলগুলোকে পিছে ঠেলে দিয়ে কিছুটা দৃঢ় কণ্ঠে বললেন, রাত 2টোর সময় ছাদে আসবি। 1 মিনিটও দেরি হলে খবর আছে। 1 মিনিট ইকুয়ালস 60 সেকেন্ডস। 60টা চুমু খেতে হবে আমায় 1 মিনিট লেট হলে। মাইন্ড ইট। কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে চলে যায় পূর্ব ভাই। আমি সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছি। 60টা চুমু? সিরিয়াসলি? তাও পূর্ব ভাইকে? আস্তাগফিরুল্লাহ। রুমের ভেতর পায়চারি করছি, মাথায় চিন্তারা যেন ঘুরঘুর করছে। কাল ওরা আপু আসছে শুনে মনে প্রশান্তি পেলেও কোথাও না কোথাও আমার কষ্ট হচ্ছে। আমার মন কঠোরে, সেখানে যে বেশ কিছুটা জায়গা জুড়ে পূর্ব ভাইয়ার বসবাস, তারই আনাগোনা পদাচরণ। জীবনে ভাবিনি আমিও কোনোদিন প্রেম নামক ধাঁধায় ফেসে যাব, তাও ভুল মানুষের প্রতি। আমি চাইলে পূর্ব ভাইয়াকে বলে দিতে পারি তাকে আমি পছন্দ করি, তখন তিনি হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যাবেন। ইস, তার তখনকার ফেসটা কেমন হবে ভাবতেই আনমোনা মনটা ছটফটে হয়ে ওঠে। তবে আমি বলবো না, কখনোই না। ওরা আপু আমার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছেন, আমায় আগলে রেখেছেন সব সময়। মায়ের ভালোবাসাটা তিনি দিয়েছেন ছোটবেলায়, তাকে আমি কষ্ট দেই কি করে? আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন ওরা আপু আমার জন্য সবচেয়ে বড় ত্যাগ করেছেন। দিনটা ছিল সোমবার, তখন আমি ক্লাস 8-এ পড়াশোনা করি। আর 10টা স্বাভাবিক দিনের মতো আমি হাসি খুশি বাড়ি ফিরতে নিলে পথিমধ্যে পথ আটকায় কিছু বখাটে। তাদের দেখে রুহ কেঁপে ওঠে আমার। ছেলেগুলো ছিল এলাকার নাম করা মাস্তান, 2 দিন ধরেই আমায় বাজে চোখ দিয়ে দর্শন করত। ছোট হওয়াতে সেদিন বুঝতে পারিনি কিছু। বখাটে সেই ছেলেদের মাঝ থাকা ফাহিম নামক এক ছেলে আমার মুখে রুমাল বেঁধে পাশের ঝোপঝাড়ে আড়ালে নিয়ে যায়। ততক্ষণে ভয়ে আমি কেঁদে কেটে অস্থির। ঝোপের আড়ালে নেওয়া মাত্রই উপস্থিত 2 জন লোলুপ দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি ভয়ে চিৎকার দিতে নিলেই মুখ চেপে ধরে ফাহিম। খারাপভাবে স্পর্শ করার আগ মুহূর্তে সেখানে ওরা আপু উপস্থিত হন। আপুকে দেখে এক ছুটে তার কাছে চলে যায়। ওরা আপু বলল, দোল, আপন ঠিক আছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ছেলেগুলোর দিকে দেখাতেই আপুর চোখেও গায়ের লেশ দেখতে পারি। আপু তখন ভার্সিটিতে পড়তেন। ওরা আপুকে সেই 2টো বখাটি এসে ধরে ফেলে। আমাকে ধরতে নিলে ওরা আপু আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পালিয়ে যেতে বলে, কিন্তু আমি পালানোর বদলে আপুর কাছে যেতে নিলে তিনি রেগে বলেন, দোল যাবি, ওরা ভালো না, তোকে ছাড়বে না। কিন্তু আপনি তুমি আসবে না? ফাহিম ততক্ষণে ওরা আপুর ওড়না টেনে ধরেছে। আরেক ছেলেকে নির্দেশ দেয় আমায় ধরতে। বিশ্রী হেসে বলে, ওই যে ওই ছোটটারে ধরে আন, 2টা সেই দেখতে। তৎক্ষণাৎ ওরা আপু চিল্লিয়ে বলল, দোল যা তুই, আমার টেনশন করিস না, যা বোন। দ্বিতীয় ছেলেটি কাছাকাছি চলে আসতেই আমি কান্না করতে করতে রাস্তায় চলে আসি। আসার পথে আপুর চিৎকার শুনতে পেয়েছিলাম, আর্তনাদ ভরা চিৎকার। সেদিন ওরা আপু চাইলেই আমায় ফেলে চলে যেতে পারতেন, সেই বিপদে ফেলে। তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন, কিন্তু আপু তা করেনি। সেদিনের ঘটনার পরেই আপু চলে যায় বিদেশে। ভাবনার গহীনে অবস্থানকালীন দরজায় নক পড়ে। আমি চট জলদি চোখ মুছে পিছু ফিরে দেখি আম্মু দাঁড়িয়ে। আম্মু বলল, কি রে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস কেন? ঠান্ডা লাগবে তো, ভেতরে আয়। আমি রুমের ভেতরে গিয়ে কাচের দরজাটা টেনে দিই। আম্মু আমার কাছে এসে বলল, এমন দেখাচ্ছে কেন?
মন খারাপ? কিছু হয়েছে? আমি মলিন হেসে বলি, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, ও বাড়ির সবাইকে মিস করছি, এই যা। তো আসতে বলেছিল কে? ওখান থেকে কি মেডিকেলের কোচিং করা যেত না? আমি কথা কাটানোর জন্য বলি, হঠাৎ আমার রুমে এলে যে, কিছু বলবে? হ্যাঁ, খেতে আয়। আসছে, তুমি যাও। আম্মু চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ি। ফ্রেশ হয়ে এসে পা বাড়াই নিচে যাওয়ার উদ্দেশ্যে। ডাইনিং টেবিলে মাথা নিচু করে ভাত নাড়াচাড়া করছি। আমার বাম পাশে পূর্ব ভাইয়া বসে নিঃশব্দে চুপচাপ খাচ্ছেন আর মাঝে মধ্যে ভাইয়ার সাথে টুকটাক কথা বলছেন। তবে আমার যেন ভাত গলা দিয়ে নামছেই না, বারবার হারানোর ভয়টা এসে ঝাপটে ধরছে। কষ্টগুলো দমকা হওয়ার রূপে বারংবার ছুঁয়ে দিচ্ছে আমায়। দোল, খাচ্ছ না কেন? বাবার কণ্ঠস্বর শুনে হুঁশ ফিরে আমার। হকচকিয়ে তার দিকে তাকাতেই খেয়াল হয় সবাই আমার দিকেই তাকিয়ে। আমি উত্তর দিব তার আগেই ভাইয়া বলল, খাবার কি ভালো লাগছে না পিচ্ছিল? অন্য কিছু অর্ডার করব? আমি ঘাড় বাঁকিয়ে অসম্মতি জানাই। মুখে বলি, কিছু অর্ডার করা লাগবে না ভাইয়া। তাহলে খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো। ভাইয়া কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে খাওয়ায় মন দেয়। সবাই নিজ কাজে মনোযোগী হওয়ার পরও পূর্ব ভাইয়া এখনও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি ইতস্তত বোধ করে এদিক ওদিক তাকিয়ে খাওয়াতে মন দিই। খাওয়ার মাঝে মনে হলো আমার পা কেউ তার পা দিয়ে আঁকড়ে ধরেছে। সাথে সাথে খাবার বন্ধ করে মাথা উঁচু করে তাকাই। পূর্ব ভাইয়া মিটমিট হাসছে। তা দেখে বুঝতে বেগ পেতে হলো না কাজটা কার। আমি পা ছাড়িয়ে অপর পা দিয়ে পূর্ব ভাইয়ার পায়েতে গুঁতো দিই। সাথে সাথে তিনি কেসে উঠলেন। আম্মু দৌড়ে এসে পানি এগিয়ে দেন। ভাইয়া বসা থেকে উঠে তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। আম্মু বলল, কি হলো বাবা? কিছু না ছোট চাচি, আমি ঠিক আছি, আপনি খেতে বসুন। পূর্ব ভাইয়া চোয়াল শক্ত করে আমার দিকে তাকান। আমি সেই দৃষ্টি উপেক্ষা করে খাওয়াতে মন দিই। মনে মনে শান্তির জোয়ার বইছে। যাক, কিছু তো তাকে রিটার্ন দিতে পারলাম। রাত 2টা। আমি ছাদের দরজাটা চাপিয়ে রেখে ভেতরে চলে যাই। বুকের ভেতর হৃদস্পন্দনের স্পন্দিত করার মাত্রাটা বেড়ে গিয়েছে বোধহয়। তখনকার ঘটনার জন্য পূর্ব ভাই এখন শাস্তি না দিয়ে বসেন। আল্লাহ রক্ষা করো। কিছুদূর গিয়ে থেমে যেতেই টের পাই কেউ আবার পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখে। কেঁপে উঠতেই কেমন অনুভূত হয়। হাত দুটো সরাতে নিলে পেছন থেকে বলল, নড়বি না একদম। নেশাক্তময় কণ্ঠস্বরটা আমায় থমকে দেয় মুহূর্তে। আহা, কি কণ্ঠস্বর! এমন কণ্ঠস্বর মানুষেরও হয়? আধারে ছেয়ে আছে চারিপাশ। বিশাল আকাশটায় তারাগুলো নিজেদের পশটা সাজিয়েছে। দমকা স্নিগ্ধ বাতাস এসে নড়িয়ে দিচ্ছে স্তব্ধতা ধারণা করা গাছের পাতাগুলোকে। নড়েচড়ে উঠে কিছু সময় বাদে তারা আবারও শান্ত হয়ে যায়। আজ আকাশে চাঁদের দেখা নেই। অমাবস্যাও চলছে প্রকৃতিতে। পুরো পরিবেশটা একবার দেখে নিয়ে ডানে তাকাই। ঠিক 3 ফুট দূরত্ব বজায় রেখে পূর্ব ভাই দাঁড়িয়ে আছেন। ছাদের রেলিং ধরে বেশ খানিক ব্যস্ত ভঙ্গিতে ফোনে কথা বলছেন তিনি। পেছন থেকে জড়িয়ে ধরে যখন তিনি আমায় শাস্তি দেওয়ার পায়তারা করছিলেন, তখনই ফোন বেজে ওঠে তার। শত বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে ছাদের ডান পাশটায় চলে যান তিনি। প্রশান্তি ভরা শ্বাস ত্যাগ করে প্রকৃতি থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি আমি। চলে যাই বাঁ পাশটায়। আধা ঘন্টার মতো হবে তিনি একাধারে ফোনে কথা বলে চলেছেন। পূর্ব ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে ছাদ থেকে বেরোনোর চেষ্টা করতেই সেকেন্ডের মাঝে তিনি আমায় লক্ষ্য করে ফেলেন। ফোন কানে রেখে কথা বলতে বলতে আঙুল দিয়ে শাসিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেন। আমি বাধ্য মতো চুপটি করে বসে পড়ি ছাদের দোলনাটায়। এতক্ষণ পূর্ব ভাইয়াকে ঠিক মতো খেয়াল করিনি, তবে হঠাৎই আমার চক্ষু যুগল যেন অনুমতি ছাড়াই তার দিকে চলে যায়। ড্যাব ড্যাব করে স্ক্রল করা শুরু করি তাকে। কালো রঙের টি শার্ট, কালো ট্রাউজার, ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। শাওয়ার নিয়েছে নিশ্চয়ই, তার অভ্যেস রাতে শাওয়ার নেওয়া। এক হাতে পকেটে গুজে স্টাইল মেরে দাঁড়িয়ে ফোনে কান লাগিয়ে কথা বলছেন তিনি। চোখ দুটো থমকে যায় তার এই স্টাইলটার ওপর। আমি তীব্রভাবে দুর্বল। যখন এভাবে দাঁড়িয়ে কোনো ফোনে কথা বলেন পূর্ব ভাই, তখন ইচ্ছে করে অন্যায় কিছু করতে, তার ফরসাটে গালটা টুপ করে চুমু খেতে। তবে পরক্ষণেই নিজ চিন্তায় সখানে গালি দিয়ে ক্ষান্ত আমি। হুট করে অনুভব হয় আমার কোল ভারী। বাহির থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকাতেই দেখি পূর্ব ভাইয়া আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন মাত্র। কিছু সময়ের জন্য ভরকে যাই। মাত্রই তো দেখলাম ওখানে দাঁড়িয়ে কথা বলছেন। এখানে আসলেন কখন? আমি ইতস্তত বোধ করে বলি, ভাইয়া কি করছেন?
উঠুন, আপনার শোয়ার ইচ্ছে হলে রুমে বেডে গিয়ে ঘুমান। পূর্ব ভাইয়ার কোনো হেলদোল দেখা গেল না আমার কথায়, বরং এবার তিনি একটা ভয়ঙ্কর কাজ ঘটালেন। এই পাশ ফিরে শুয়ে আমার পেটে মুখ গুজে দিয়ে কোমরে শক্ত করে আঁকড়ে ধরেন। আকস্মিক কাণ্ডে কেমন রিয়াকশন দেওয়া উচিত আমার তা বোধ হয় ভুলিয়ে গিয়েছি। গলা দিয়ে শব্দগুচ্ছ বের হচ্ছে না। কণ্ঠের খাত নামিয়ে বলি, পূর্ব ভাইয়া প্লিজ সরুন, কেউ দেখে ফেলে কি ভাববে? কেউ যাতে না দেখে তার জন্যই তো রাত দুটোয় আসতে বলেছি। তোর বাড়ির সবাই ঘুমে পানি, আর দেখলেও বা কি, আমার কিচ্ছু যায় আসে না। দেখলে আমার জন্য ভালো, জলদি তোকে নিজের কাছে নিয়ে যেতে পারবো। আমি একটু নড়ে চড়ে বসি, দম বন্ধ হয়ে আসছে। হাঁসফাঁস করে বলি, আপনি কি কিছু বলতে চান ভাইয়া? এখানে এত রাগেতে ডাকার মানে কি? কিছু না বলার থাকলে আমায় যেতে দিন, ঘুম পাচ্ছে। পূর্ব ভাইয়া কোল থেকে মাথা সরিয়ে উঠে বসেন। ছোট্ট করে একটা শ্বাস ফেলে তার দিকে তাকাই। পূর্ব ভাইয়া আমার দিকেই তাকিয়ে এক দৃষ্টিতে, গভীর সে দৃষ্টি, যেন কত কিছু বলছেন ওই দু চোখ দিয়ে। পূর্ব ভাইয়া দোলনায় পিঠ ঠেকান, পা দিয়ে ধাক্কা দিয়ে দোলনা ধাক্কা দিয়ে আলতো কণ্ঠে বললেন, আই ওয়ান্ট টু সে সামথিং। বলুন। বুক ধুক করছে, শ্বাস টানতেও যেন কষ্ট হচ্ছে। কি বলতে চান তিনি? তার এমন বেহাল রূপে আগ কখনো দেখিনি। হুট করে কেমন হয়ে গেলেন, কি কারণে? পূর্ব ভাইয়া আমার অনেকটা কাছে ঘেঁষে বসেন, চোখ দুটো তার টলমলে। কি সাংঘাতিক! তিনি কি কাঁদছেন? আমি অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করি, ভাইয়া কি হয়েছে? আপনি কাঁদছেন? কিছু কি হয়েছে? আপনাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? পূর্ব ভাইয়া আলতো হাসলেন, ধীর কণ্ঠে জিজ্ঞেস করেন, আমুকে, বাট তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার জন্য চিন্তিত তুই? সে সামথিং। আমি সামলে নিই নিজেকে, মাথা নাড়িয়ে না বলি। এতে তার মুখশ্রীতে হতাশার ছাপ দেখা গেল কিছুটা। পূর্ব ভাইয়াকে কিভাবে বলি? তার এই রূপ, এই অবস্থা আমার মনে উথাল পাতাল ঝড় তুলেছে। পূর্ব ভাইয়া ফের বললেন, আজ আমাবস্যা। সোডিয়ামের আলো ছাড়া প্রাকৃতিক কোনো আলো কোথাও নেই। সবার কাছে আজ বৈজ্ঞানিক পদ্ধতির আলো রয়েছে, তবে আমার কাছে চাঁদ আছে, জানিস? সেই চাঁদের আলোতে উজ্জ্বল আমার চারপাশ, আলোকিত আমার একান্ত শহর, স্নিগ্ধ আমার মন গহীন। চাঁদটা যে আকাশের চাঁদের চাইতেও বেশ সুন্দর। আই এম সো লাকি। কিন্তু চাঁদটা আমায় আগলে নেয় না কখনো, দূরে দূরে পালিয়ে যায় সব সময়। খুঁজে এনে বাসে রাখতে চাইলেও ফের আমায় ছেড়ে চলে যায়। কথাগুলো শান্ত কণ্ঠে বলে দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। আমি ভেজা চোখে সেদিকে তাকাই। তিনি পুনরায় বললেন, চাঁদটা কে জানিস দোল? চাঁদটা তুই, আমার একান্ত চাঁদ। মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে দিই। এই সুখ কি আমার প্রাপ্য? পূর্ব ভাই কি আমার? এই সুখানুভূতি কি একান্তই আমার? এই লোকটা এমন কেন? আমার কান্নার আওয়াজ পূর্ব ভাইয়ের কানে যেতে তিনি এক প্রকার উন্মাদ হয়ে গেলেন যেন। তার বলিষ্ঠ দুহাত দিয়ে আমায় কাছে টেনে নিয়ে দু চোখের পানি মুছে দেন। অশ্রুমাখা চোখ দুটোয় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেন। উত্তেজিত কণ্ঠে উতলা হয়ে বললেন, কাঁদছিস কেন দোল? কাঁদিস না দোল, প্লিজ, ফর গড সেক। বল কি হয়েছে? খারাপ লাগছে? ডোন্ট ক্রাই। আমাকে কি মেরে ফেলতে চাস? তোর চোখের পানি আমায় মনোযন্ত্রণা দেয়, কষ্ট দিয়ে জর্জরিত করে ফেলে, ক্ষতবিক্ষত করে দেয় ভিতরটা। পূর্ব ভাইয়ের তুমুল অস্থিরতা আর কষ্টের ছাপে এটে সেটে থাকা চেহারা দেখে কান্না আমার মুহূর্তেই থেমে যায়। শান্ত কণ্ঠে বলি, কাঁদবো না। আপনি এত অস্থির হচ্ছেন কেন? তিনি মুখে কিছু না বলে আমায় জড়িয়ে ধরেন। এক হাত পিঠে আর অন্য হাত দিয়ে আমার মাথা বুকের মাঝে চেপে ধরেন। উপলব্ধি করি তার দ্রুত চলা হৃদস্পন্দনের ধুক ধুক শব্দ। হৃদস্পন্দনের স্পন্দিত হওয়ার শব্দ এত মধুর হয়। বাতাসে বাড়ি খেয়ে আমার কর্ণকুহরে ভেসে আসে শান্ত কণ্ঠের আওয়াজ। তিনি বলেন, তোর কান্না আমায় মাত্রাতিরিক্ত কষ্ট দেয়, দহনে পুড়িয়ে ছারখার করে দেয় ভেতরটা। শ্বাস আটকে এসে ছটফট করে হৃৎপিণ্ড। তোর কান্না আমার পক্ষে দেখা সম্ভব না। নেক্সট যদি এক ফোঁটাও আমার সম্পদ নষ্ট করিস বিনা কারণে, তাহলে তোকে কঠিন শাস্তি দিব। শাস্তি? পারেন তো শুধু এটাই দিতে। কেটে যায় বহুক্ষণ। আধারে পর্ব কাটিয়ে আলোয় ঝলমল করে উঠে চারিপাশ। পূর্ব ভাইয়া বাহু ডোরে বন্দি থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়ালই নেই। ঘুম ভাঙে কারো চিৎকার শুনে। চট জলদি চোখ খুলে দেখি অরিন চোখে হাত দিয়ে দাঁড়িয়ে।
পূর্ব ভাইয়ার থেকে নিজেকে ছাড়াতে নিলে তিনি আরো শক্ত করে চেপে ধরেন আমায়। কাদা কাদো মুখে তার চেহারা দিকে তাকাতে দেখি তার চোখ যুগল বন্ধ।